হ্যালো স্টুডেন্টস, আমি দেবশ্রী। আজকের টপিক এরর ডিটেকশন বা এরর কারেকশন। যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু প্রচণ্ড একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং আজকের এরর কারেকশন কিন্তু বিভিন্ন চ্যাপ্টার থেকে মিলিয়ে মিশিয়ে আছে, এবং ক্লাসের মাঝখানে কিন্তু আজকে তোমাদের জন্য রয়েছে একটা সারপ্রাইজ, এবং সেই সারপ্রাইজটা দেখতে কিন্তু ভিডিওটা কিন্তু স্কিপ করা যাবে না, কারণ যে কোনো মুহূর্তে কিন্তু সারপ্রাইজটা চলে আসতে পারে এবং তার জন্য কিন্তু ওয়েট করতে হবে। তো চলো প্রশ্নগুলোকে সলভ করি এবং কোশ্চেন সলভ করতে করতে দেখবো কি সারপ্রাইজ আছে। এবং আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমি কিন্তু সলভ করবো না, আগে তোমরা নিজেরা সলভ করবে। তোমাদের জন্য 15 সেকেন্ড টাইম রেখে দেবো। 15 সেকেন্ডের মধ্যে তোমরা আগে নিজেরা চেষ্টা করবে, তারপরে আমি তোমাদেরকে বলবো অ্যান্সার কি হবে। তো চলো বেশি কথা না বলে আজকে ক্লাস স্টার্ট করছি। প্রথম প্রশ্ন, টু অ্যান ইন্স্যুরেন্স কোম্পানি দ্য ল রিলেটিং টু দ্য প্রিন্সিপালস অফ সাবরোগেশন অ্যান্ড কন্ট্রিবিউশন আর অফ গ্রেট ইম্পর্টেন্স। চারটে পার্টে ভাগ করা আছে। লাস্ট পার্টে আছে নো এরর, যদি কোনো ভুল না থেকে থাকে। আমি তোমাদেরকে 15 সেকেন্ড টাইমার অন করে দিচ্ছি। 15 সেকেন্ডের মধ্যে তোমাকে নিজেরা চেষ্টা করো। আমি কিন্তু বারবার করে বলছি, আমি কিন্তু আগের থেকে তোমাদের হেল্প করব না। নিজেরা পারলে কিন্তু তার থেকে কিন্তু আনন্দ কিছুতে নেই আর। তো চলো 15 সেকেন্ড সময় শুরু হয়ে গেছে। টু অ্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানি দ্য ল রিলেটিং টু দ্য প্রিন্সিপালস অফ সাবরোগেশন অ্যান্ড কন্ট্রিবিউশন আর অফ গ্রেট ইম্পর্টেন্স। চারটে পার্টে ভাগ করা আছে, লাস্টে নো এরর। বলতে বলতে কিন্তু সময় শেষ। এবং দেখো খুব ইন্টারেস্টিং যে ফ্যাক্ট এখানে, টু অ্যান ইন্স্যুরেন্স কোম্পানি দ্য ল রিলেটিং টু দ্য প্রিন্সিপালস অ্যান্ড সাবরোগেশন অ্যান্ড কন্ট্রিবিউশন। আর এই যে আর ভার্বটা ব্যবহার করা হয়েছে, এই ভার্বটার সাবজেক্টটাকে, এই ভার্বটার সাবজেক্টটা হলো দ্য ল। দ্য ল রিলেটিং টু মানে আদার্স পার্ট, মেন সাবজেক্ট কিন্তু আমার এখানে ফোকাস করতে হবে। দ্য ল এটা হচ্ছে আমার মেন সাবজেক্ট, তার মানে এটা আমার সিঙ্গুলার সাবজেক্ট। তা এইটা যদি আমার সিঙ্গুলার সাবজেক্ট হয়, ভার্ব কি এখানে আর হবে? না স্যার, হবে না। কি হবে? এখানে আমাদের ইজ বসাতে হবে। তাহলে ইজ অফ গ্রেট ইম্পর্টেন্স, এখানে আর হবে না, এখানে ইজ হবে। তো অপশন ডি পার্টে কিন্তু আমাদের একটা বিশাল বড় ভুল ছিল। আশা করছি ক্লিয়ার হয়েছে। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্ন, মাই আঙ্কেল সেড দ্যাট হি উড রিচ টু দ্য বাস স্ট্যান্ড উইথ অল হিজ বিলঙ্গিংস উইদিন অ্যান আওয়ার। 15 সেকেন্ড সময় শুরু করে দিচ্ছি। চটপট সলভ করবে, চটপট সলভ। দারুণ দারুণ, পরীক্ষার জন্য কিন্তু প্রচন্ডভাবে গুরুত্বপূর্ণ এই সমস্ত প্রশ্নগুলো। মাই আঙ্কেল সেড দ্যাট হি উড রিচ to the bus stand with all his belongings within an hour. ওকে, 15 সেকেন্ড সময় শেষ। মাই আঙ্কেল সেড, ভালো করে খেয়াল করবে, রিচ, এই রিচ যে ভার্ব, এই রিচ ভার্বের পরে কিন্তু কোনো প্রিপোজিশন আমরা ইউজ করব না। কি বলছি? রিচের পরে টু প্রিপোজিশন কিন্তু আমাদের ব্যবহার করা যাবে না। আই রিপিট, রিচ যখন ভার্ব হিসাবে আমরা ব্যবহার করছি, রিচের পরে এই টু প্রিপোজিশন কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। অর্থাৎ আমাদের বি পার্টটাই ভুল ছিল। অ্যাকচুয়ালি সেন্টেন্সটা হতো মাই আঙ্কেল সেড দ্যাট হি উড রিচ দ্য বাস স্ট্যান্ড উইথ অল হিজ বিলঙ্গিংস উইদিন অ্যান আওয়ার। তার মানে বি যে পার্টটা, সেই বি পার্টটা আমাদের ভুল ছিল। আশা করছি ক্লিয়ার হয়েছে। পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। দ্য ক্যান্সার পেশেন্ট ইজ কম্পারেটিভলি বেটার টুডে অ্যান্ড দ্য ডক্টর হোপস দ্যাট হি উইল গো ইনটু রিমিশন সুন। 15 সেকেন্ড সময়। The cancer patient is comparatively better today and the doctor hopes that he will go into remission soon. বলতে বলতে কিন্তু সময় শেষ। দেখো দারুণ ছিল প্রশ্নটা। এই ধরনের সেন্টেন্সগুলো না একটা স্পেশাল নাম আছে, সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো প্রথম কথা, এই সেন্টেন্সে অলরেডি যে বেটার ওয়ার্ডটা দেওয়া আছে, এটা কোন ডিগ্রিতে দেওয়া আছে? এটা কম্পারেটিভ ডিগ্রিতে দেওয়া আছে। কার কম্পারেটিভ ফর্ম? এটা হচ্ছে গিয়ে গুড। এই গুড এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে গিয়ে বেটার। তাহলে যখন অলরেডি কম্পারেটিভ ফর্ম বেটার দেওয়া আছে, এখানে কি আমার কম্পারেটিভলি বের করার মানে ইউজ করার আর কোনো দরকার পড়ছে? দ্য ক্যান্সার পেশেন্ট ইজ কম্পারেটিভলি বেটার। আরে ভাই, বেটার মানেই তো আগের থেকে একটুখানি ভালো। তো আমি সেখানে আমার কম্পারেটিভলি ইউজ করছি কেন? এই ধরনের সেন্টেন্সগুলোকে কিন্তু আমার বলা হয় সুপারফ্লুয়াস সেন্টেন্স। টার্মটা খাতার মধ্যে নোট ডাউন করে নাও, সুপারফ্লুয়াস সেন্টেন্স বলে এগুলোকে। তো অতএব আমার এখানে কম্পারেটিভলি যে ওয়ার্ডটা আছে, এই কম্পারেটিভলি ওয়ার্ডটা আমাকে ব্যবহার করার দরকার নেই। দ্য ক্যান্সার পেশেন্ট ইজ বেটার টুডে অ্যান্ড দ্য ডক্টর হোপস দ্যাট হি উইল গো ইনটু দ্য রিমিশন সুন। আশা করছি ক্লিয়ার হয়েছে।
আমাদের এ পার্টে ভুল ছিল। নেক্সট, থ্রু সোশ্যাল মিডিয়া ইনফরমেশন, থ্রু সোশ্যাল মিডিয়া ইনফরমেশন ক্যান বি ট্রান্সমিটেড ইন আ ফ্র্যাকশন অফ আ সেকেন্ড। আমি আবার বলছি, থ্রু সোশ্যাল মিডিয়া information can be transmitted in a fraction of a second, often giving rise to fake and fabricated news। পাঁচটা পার্টে দেওয়া আছে, কোনো যদি ভুল না থেকে থাকে নো এরর হবে। 15 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন। থ্রু সোশ্যাল মিডিয়া ইনফরমেশন ক্যান বি ট্রান্সমিটেড in a fraction of a second, often giving rise to fake and fabricated news। প্রচন্ড সহজ, কিন্তু প্রচন্ড সহজ, এর থেকে সহজ কিছু কিন্তু হয় না। দেখো, থ্রু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইনফরমেশন ক্যান বি ট্রান্সমিটেড মানে ইনফরমেশন ছড়িয়ে পড়তে পারে ইন আ ফ্র্যাকশন অফ সেকেন্ড, কয়েক ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে। অফেন গিভিং রাইজ, দেখো ফার্স্ট পার্ট এ পার্ট যেটা কোনো ভুল নেই, ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, কোনো আর্টিকেল ইনডিফিনিট আর্টিকেল এ বা অ্যান ইউজ করেনি, ঠিক আছে। থ্রু সোশ্যাল মিডিয়া ঠিক আছে। ক্যান বি ট্রান্সমিটেড কারোর মাধ্যমে ছড়িয়ে পড়ে, তার জন্য এটাকে প্যাসিভে ইউজ করা হয়েছে। ইন আ ফ্র্যাকশন অফ আ সেকেন্ড, বি পার্টেও কোনো কিছু ভুল নেই। ওকে, অফেন গিভিং রাইজ পার্টিসিপেলের ব্যবহার করে, জিরান্ডের ব্যবহার করেছে, তাতেও কোনো ভুল নেই। টু ফেক অ্যান্ড ফ্যাব্রিকেটেড নিউজ, পার্টিসিপেল ব্যবহার করেছে ফ্যাব্রিকেটেড নিউজের সঙ্গে, তাতেও কোনো ভুল নেই। অর্থাৎ এ বি সি ডি চারটে পার্টেই সেন্টেন্সটা কোনো ভুল নেই। অতএব আমাদের রাইট অ্যান্সার হচ্ছে নো এরর। অর্থাৎ এই সেন্টেন্সটার মধ্যে কিন্তু কোনো এরর আমরা খুঁজে পেলাম না। দারুণ ইন্টারেস্টিং এই সমস্ত সেন্টেন্সগুলো, কিন্তু মাথা খারাপ করে দেওয়া প্রশ্ন, মাথা খারাপ করে দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট। বারবার করে ভুল খুঁজে বার করবে, ভুল খুঁজে বার করবে, কিন্তু আলটিমেটলি সেন্টেন্সটার মধ্যে কোনো কিন্তু ভুলই নেই। তো আমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সার হচ্ছে নো এরর। চলো পরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। ওকে, পরের প্রশ্ন যাওয়ার আগে একটা দারুণ ইনফরমেশন দিয়ে রাখি, দারুণ ইনফরমেশন, ধামাকা বলতে পারো। ইংলিশের আমি তোমাদেরকে সবথেকে সহজতম যে উপায়ে ইংলিশ তোমাদেরকে করানো যেতে পারে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, পুলিশ বলো, WBCS বলো, ক্লার্কশিপ, ICDS, ব্যাংক, SSC, যে কোনো ধরনের পরীক্ষার জন্য ইংরাজি ফুল কোর্স তোমরা কিন্তু পেয়ে যাবে মাত্র, কোনো আইডিয়া আছে? কোনো আইডিয়া আছে কত বলতে চলেছি? গেস করো কত হতে পারে? মাত্র 220 টাকা। মাত্র 220 টাকার মাধ্যমে তোমরা পেয়ে যাবে, মাত্র 220 টাকা, যেখানে পাবে আনলিমিটেড মক টেস্ট, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্রচুর পরিমাণে মক টেস্ট আছে, এবং সাথে স্টাডি মেটেরিয়াল এবং ভিডিও, এত কিছু তোমরা পাবে কিন্তু মাত্র 220 টাকার বিনিময়ে। এবং একবার যদি পারচেস করো আর কিন্তু জীবন একদম পুরো ঝিঙ্গালালা হয়ে যাবে, কিন্তু কোনো একদম পুরো নিশ্চিন্তভাবে ইংলিশ নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকবে না। পাবে কোথায়? আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে যাবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা এটা পারচেস করতে পারবে ঝটপট, সময় নষ্ট না করে। কারণ পরীক্ষা কিন্তু সামনে আসতে চলেছে, প্রচুর পরীক্ষা কিন্তু সামনে আসতে চলেছে। বারবার করে বলছি, কিন্তু সময় নষ্ট না করে যদি মনে হয় ইংলিশের ওপরে কোনো দুর্বলতা আছে, ঝটপট কোর্সটা পারচেস করো মাত্র 220 টাকার বিনিময়ে। যে কোনো কিছু প্রত্যেকটা টপিক ইন ডিটেলস কভার করা আছে, সাথে থাকবে ভিডিও এবং প্রচুর পরিমাণে আনলিমিটেড মক টেস্টও পাবে। তো চলো আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। আমরা দেয়ার গোজ ওল্ড মিসেস শর্মা অ্যান্ড হার মিক লিটল হাজবেন্ড। ওকে, চারটে পার্ট, একটু ছোট সেন্টেন্স, চারটে পার্ট। আমি কিন্তু সময় কমাচ্ছি না, 15 সেকেন্ড সময় যেমন ছিল সেই 15 সেকেন্ড সময় আমি শুরু করছি। দেয়ার গোজ ওল্ড মিসেস শর্মা অ্যান্ড হার মিক লিটল হাজবেন্ড। 15 সেকেন্ড সময়, কিন্তু আমি কিন্তু সময় কিন্তু কমালাম না তোমাদের জন্য। দেয়ার গোজ ওল্ড মিসেস শর্মা অ্যান্ড হার মিক লিটল হাজবেন্ড। দেখো বলতে বলতে কিন্তু সময় শেষ, এবং এই কোশ্চেনগুলো সলভ করার জন্য কিন্তু বারবার করে বলছি প্রচুর পরিমাণে কিন্তু পড়াশোনা করতে হবে, এবং এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় কিন্তু আসবেই আসবে, একদম পুরো গ্যারান্টি। এখন আমি এইটা তোমাকে বলবো না একদম পুরো অ্যাজ ইট ইজ এই প্রশ্নটা আসবে, বাট যে প্যাটার্নে এই প্রশ্নটা আছে 100% গ্যারান্টি সেই সেম প্যাটার্নে পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে। দেখো কোথায় ভুল রয়েছে। দেয়ার গোজ ওল্ড মিসেস শর্মা অ্যান্ড হার মিক লিটল হাজবেন্ড, এখানে এই যে গোজ যে ভার্বটা ব্যবহার করা হয়েছে, এই ভার্বের সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে দুজনের কথা বলা হচ্ছে, একটা হচ্ছে মিসেস শর্মা, আরেকটা হচ্ছে গিয়ে তার মিক লিটল হাজবেন্ড। তাহলে প্লুরাল নাম্বার যখন আছে
থার্ড পারসন প্লুরাল নাম্বারের সঙ্গে আমরা এস অথবা ইএস কি ইউজ করতে পারি? অবশ্যই পারি না। তার মানে এখানে গোজ এই ফর্মটা হবে না, এটা হয়ে যাবে গো। অর্থাৎ পার্ট এতে আমাদের ভুল ছিল, দেয়ার গো ওল্ড মিসেস শর্মা অ্যান্ড হার মিক লিটল হাজবেন্ড। ক্লিয়ার হয়েছে আশা করছি। আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। হিজ মেড সার্ভেন্ট বিহেভিয়ার ইজ আনডাউটেডলি ইনডিসেন্ট বাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ হি টলারেটস ইট। চারটে পার্ট আছে, 15 সেকেন্ড সময় শুরু হচ্ছে এখন, ঝটপট ঝটপট। এবং খাতার মধ্যে নোট ডাউন করে রাখো কিন্তু যেগুলো যেগুলো ভুল হচ্ছে, কোথায় কোনটা কি এক্সপ্লেনেশন বলছি খাতার মধ্যে কিন্তু নোট ডাউন করে রাখো। প্রচন্ড পরিমাণে বারবার করে কিন্তু বলছি, প্রচন্ড পরিমাণে গুরুত্বপূর্ণ। দেখো চলো, আচ্ছা দেখো, হিজ মেড সার্ভেন্ট বিহেভিয়ার, দেখো হিজ বিহেভিয়ার যদি আমি বলতাম হিজ বিহেভিয়ার তো ঠিক আছে, তার ব্যবহার। বলছে তার মেড সার্ভেন্ট এর ব্যবহার। যখন ধরো আমরা কোনো একটা সেন্টেন্সে, ধরো আমরা কখন কোনো কিছু বাংলায় যখন আমরা এর শব্দটা ইউজ করি, সাপোজ আমি বললাম বয়েজ হোস্টেল, মানে ছেলেদের হোস্টেল বা ছেলেটার হোস্টেল, আমরা কিভাবে ইউজ করছি? যখন আমি বাংলায় এর শব্দটা ব্যবহার করছি, আমি কিন্তু একটা অ্যাপোস্ট্রফি ব্যবহার করছি। সাপোজ ছেলেটার হোস্টেল, কি বলছি আমরা? ছেলেটার অ্যাপোস্ট্রফি এস দিয়ে হোস্টেল। যখন আমি বলছি ছেলেদের হোস্টেল, তখন আমি কি করছি? অ্যাপোস্ট্রফি এসটা আমি লাস্টে বসাচ্ছি, অ্যাপোস্ট্রফি আমি লাস্টে বসাচ্ছি, বয়েজ, তারপরে আমি বলছি হোস্টেল। এবার যখনই, তার মানে আমার যখনই এর বাংলায় যখনই আমার এর শব্দটা আসছে, দারুণ ইন্টারেস্টিং কিন্তু, ভালো করে কিন্তু মাথার মধ্যে খেয়াল রাখো। বাংলায় যখনই এর শব্দটা আসছে, আমি বড় করে লিখে দিচ্ছি, বাংলায় যখনই এই এর শব্দটা আসছে আমাকে কিন্তু একটা অ্যাপোস্ট্রফি ব্যবহার করতে হচ্ছে। তো এখানে হিজ মেড সার্ভেন্ট, অ্যাপোস্ট্রফি এস যেটা আমি ব্যবহার করব, তার মেড সার্ভেন্ট এর ব্যবহার, তার মানে এই সার্ভেন্টের পরে কিন্তু একটা, আমি এটা মুছে দিচ্ছি, সার্ভেন্টের পরে কিন্তু একটা অ্যাপোস্ট্রফি এস হওয়া উচিত ছিল, অর্থাৎ SERVANT অ্যাপোস্ট্রফি এস। হিজ মেড সার্ভেন্টস বিহেভিয়ার ইজ আনডাউটেডলি ইনডিসেন্ট বাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ হি টলারেটস ইট। কিভাবে সহ্য করিস ভাই তুই এই ধরনের ব্যবহারগুলো? তো চলো, অপশন এ পার্টে আমাদের কিন্তু সেন্টেন্সে যে এ পার্টটাই আমাদের ভুল ছিল, সার্ভেন্টস হবে অ্যাপোস্ট্রফি এস হবে। আশা করছি ক্লিয়ার হয়েছে। পরের প্রশ্নে আমি চলে যাচ্ছি। দ্য ইস্যুস আর ভেরি কমপ্লেক্স অ্যান্ড দ্য প্রবলেম ইজ দ্যাট দে আর বাউন্ড টু বি অবস্কিউরড বাই দিস হিপোক্রিটিক্যাল পলিটিশিয়ানস। আমি আবার বলছি, দ্য ইস্যুস আর ভেরি কমপ্লেক্স and the problem is that they are bound to be obscured by these hypocritical politicians. তো চলো 15 সেকেন্ড সময় শুরু করছি এখন। The issues are very complex and the problem is that they are bound to be obscured by these hypocritical politicians. বলতে বলতে কিন্তু সময় শেষ। দেখো প্রত্যেকটা সেন্টেন্স, এই সেন্টেন্সে যতগুলো পার্ট আছে, দ্য ইস্যু প্লুরাল নাম্বার আর ইউজ করেছি, প্রবলেম ইজ দ্যাট, প্রবলেমটা সিঙ্গুলার নাম্বার সেজন্য ইজ ইউজ করছি, দে আর বাউন্ড টু বি ইনফিনিটিভ ব্যাপারটাকে ভয়েস চেঞ্জ করেছি, টু বি অবস্কিউরড বাই দিজ ইউজ করেছি বলে এখানে পলিটিশিয়ানস হয়েছে, বা পলিটিশিয়ানস যেহেতু প্লুরাল নাম্বার সেজন্য এখানে দিজ ইউজ করেছি। তো আলটিমেটলি সেন্টেন্সটা কিন্তু প্রত্যেকটা পার্টে কোনো কিন্তু ভুল নেই, ABCD চারটে যে পার্ট আছে কোনো পার্টে কিন্তু ভুল নেই। তো সেন্টেন্সটা আমাদের নো এরর হিসাবে ট্রিট করতে হচ্ছে, স্বাভাবিক জিনিস, সহজ জিনিস। চলো আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু রিমুভ দ্য চিংগাম দ্যাট স্টাক টু মাই ক্যাপ। ওকে, 15 সেকেন্ড সময়, চলো 15 সেকেন্ড সময় শুরু করছি। ঝটপট ঝটপট ঝটপট, জলের মতন সহজ কিন্তু, জলের মতন প্রচুর বার পড়িয়েছি ক্লাসে, প্রচুর বার কিন্তু ক্লাসে পড়িয়েছি। আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু রিমুভ দ্য চিংগাম দ্যাট স্টাক টু মাই ক্যাপ। দেখো খুব সহজ ছিল এটা, একদম জলের মতন সহজ। কি আছে? আই ফাউন্ড ইট ডিফিকাল্ট, ভালো করে খেয়াল রাখবে। টু এর পরে যখনই আমরা কোনো ভার্বের ফর্ম বসাবো, আই রিপিট, টু এর পরে যখনই আমি কোনো ভার্বের ফর্ম বসাবো, এর সঙ্গে কিন্তু আমাকে V1 ইউজ করতে হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটা বা বেস ফর্ম যেটা, সেটা আমাকে ইউজ করতে হবে। ইন কেস যদি এখানে টু এর সঙ্গে যদি V3 হয়, তাহলে কিন্তু টু আর V3 এর মাঝখানে একটা বি ইউজ করতে হবে, যেটাকে আমরা প্যাসিভে বলছি।
যেটাকে আমরা প্যাসিভে বলছি, যে কারণের জন্যই হোক না কেন, অ্যাক্টিভে হোক কি প্যাসিভে হোক, এই পার্টটা কিন্তু সম্পূর্ণরূপে ভুল। প্রথম কথা, এটাকে প্যাসিভে কনভার্ট করার কোনো দরকার নেই। আই ফাউন্ড ইট ডিফিকাল্ট টু রিমুভ, অর্থাৎ রিমুভ করতে হবে বা রিমুভ করার কথা বলা হচ্ছে, ডিফিকাল্ট টু রিমুভ, টু বি রিমুভ করার কোনো দরকার নেই। তো টু রিমুভ হচ্ছে কি এখানে কারেক্ট ফর্ম, এই ডিটার হবে না, অর্থাৎ যে V3 যে ফর্মটা আছে, তুমি জাস্ট V3 ফর্মটাকে তুমি V1 এ নিয়ে চলে আসো, তুমি ইউজ করো টু রিমুভ। আশা করছি ক্লিয়ার হয়েছে। তাহলে এ পার্টটাই আমাদের কিন্তু ভুল ছিল, আশা করছি ক্লিয়ার হয়েছে। চলো পরের প্রশ্নে চলে যাচ্ছি আমরা। The officer as well as the assistants absented themselves from the office. অসাধারণ প্রশ্ন একটা, অসাধারণ, কতগুলো এখানে জিনিস কাজ করছে, অবাক হয়ে যাবে যখন আমি এটা এক্সপ্লেনেশন দেবো। তার আগে 15 সেকেন্ড সময়ের মধ্যে তোমরা আগে নিজেরা সলভ করো। The officer as well as the assistants absented themselves from the office. সময় কিন্তু বলতে বলতে শেষ, এবং সত্যি সত্যি কিন্তু সময় শেষ হয়ে গেছে। দেখো কি সুন্দর একটা প্রশ্ন। এই যে অ্যাবসেন্ট ওয়ার্ডটা দেওয়া আছে, জানো এই ওয়ার্ডটা একটা বিশেষত্ব আছে। কি বিশেষত্ব? এই অ্যাবসেন্ট ওই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ প্লাস এই ওয়ার্ডটাই আবার ভার্ব, কোনো রকমের কোনো ফরমেশন না করে, অর্থাৎ ABACNT, এই অ্যাবসেন্ট এই ওয়ার্ডটাই ভার্ব, এই ওয়ার্ডটাই হচ্ছে কি অ্যাডজেক্টিভ। কখন অ্যাডজেক্টিভ? যখন আমি বলছি হি ওয়াজ অ্যাবসেন্ট, আই ওয়াজ অ্যাবসেন্ট, আমি অনুপস্থিত ছিলাম, সে অনুপস্থিত ছিল, এইখানে হচ্ছে কি অ্যাবসেন্টটা অ্যাডজেক্টিভ। বাট যখন আমি এটাকে ভার্ব হিসাবে ইউজ করছি, আমি জাস্ট সাবজেক্টের পরেই ব্যবহার করছি। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা এখানে আছে, যখন এই অ্যাবসেন্ট ওয়ার্ডটাকে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করছি, এরপরে আমাদেরকে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। স্বাভাবিকভাবেই মনের মধ্যে প্রশ্ন চলে এসেছে, স্যার রিফ্লেক্সিভ প্রোনাউন কি? আমি আরেকবার মনে করে দিচ্ছি, রিফ্লেক্সিভ প্রোনাউন হলো সেলফ যুক্ত করে যে সমস্ত প্রোনাউনগুলো আমরা গঠন করছি। তার মানে যখনই আমি অ্যাবসেন্ট ওয়ার্ডটাকে ভার্ব হিসেবে ব্যবহার করছি, এরপরে আমাকে রিফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার করতে হবে। নাও দ্য কোশ্চেন ইজ, আমি রিফ্লেক্সিভ প্রোনাউনটা ব্যবহার করব কি করে? রিফ্লেক্সিভ প্রোনাউনটা আমাকে ব্যবহার করতে হবে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী। এইবার যদি আমি একটু পিছিয়ে আসি, যদি আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুলসে আসি, দ্য অফিসার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অ্যাসিস্ট্যান্টস, কি বলেছিলাম আমাদের নিয়মে কি ছিল? যখন দুই বা তার বেশি, যখনই দুই বা তার বেশি ততোধিক সাবজেক্ট অ্যাজ ওয়েল অ্যাজ, টুগেদার উইথ, অ্যাকম্পানি উইথ, আনলাইক, বিসাইডস, এগুলো দিয়ে আমাদের ব্যবহার থাকছে, আমাদের ফার্স্ট যে সাবজেক্ট সেটা আমাদেরকে ফলো করতে হবে। আমি আবার বলছি, দুই বা তার ততোধিক সাবজেক্ট যখন অ্যাজ ওয়েল অ্যাজ, আনলাইক, বিসাইডস এগুলো দিয়ে যখন যুক্ত হচ্ছে, ফার্স্ট সাবজেক্ট যেটা থাকছে সেইটা আমাকে ফলো করতে হবে, এবং ভার্ব যেটা সেটা কিন্তু সেই অনুযায়ী বসবে। তাহলে পাস্ট ফর্ম যদি হয় কোনো সমস্যা নেই, সাবজেক্ট সিঙ্গুলার হোক প্লুরাল হোক, পাস্ট ফর্ম তো সেটাই বসবে। বাট এই যে রিফ্লেক্সিভ প্রোনাউনের যে ব্যবহারটা হয়েছে, এই রিফ্লেক্সিভ প্রোনাউনের ব্যবহারটা ভুল হয়েছে। ফার্স্ট সাবজেক্ট কে আছে? দেখো, দ্য অফিসার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অ্যাসিস্ট্যান্টস, দুটো সাবজেক্টের ফার্স্টেরটা হচ্ছে কি সিঙ্গুলার অফিসার, অ্যাসিস্ট্যান্টসটা হচ্ছে কি প্লুরাল, ঠিক আছে? বাট অফিসার যেটা সেটা তো সিঙ্গুলার নাম্বার, তাই তো? তার মানে এখানে যে রিফ্লেক্সিভ প্রোনাউন যেটা ব্যবহার করব, সেটা আমাকে দেমসেলস ব্যবহার করা যাবে না, কি ব্যবহার করতে হবে? হিমসেলস। এইটাই হচ্ছে কিন্তু এই সেন্টেন্সের ভুল। তাহলে সেন্টেন্সটা কি হলো? দ্য অফিসার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অ্যাসিস্ট্যান্টস অ্যাবসেন্টেড হিমসেলফ ফ্রম দ্য অফিস। প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা বিষয়, খাতার মধ্যে নোট ডাউন করে নাও এই রুলসটা। কপাল ভালো থাকলে পরীক্ষায় কিন্তু চলে আসবে, এবং যদি পরীক্ষায় চলে আসে আজকের ভিডিওটা শেষে কিন্তু একটা কমেন্ট করে দিও, স্যার এটা পড়েছিলেন, এটা কিন্তু পরীক্ষায় চলে এসেছে, ঠিক আছে? লাস্ট প্রশ্ন, দ্য স্টেটসম্যান হ্যাজ দ্য লার্জেস্ট সার্কুলেশন অফ অল ইংলিশ ডিটেলস। দ্য স্টেটম্যান হ্যাজ দ্য লার্জেস্ট সার্কুলেশন অফ অল ইংলিশ ডিটেলস। 15 সেকেন্ড সময়, 15 সেকেন্ডও রাখবে না, 15 সেকেন্ডও রাখবে না, একদম পুরো এরকম তুড়ি মেরে কিন্তু কোশ্চেনটা সলভ হয়ে যাবে। 10 সেকেন্ড বাকি, ঝটপট সলভ করো, ঝটপট। 10 সেকেন্ডেরও কম সময় বাকি, মাত্র দেখতে দেখতে 5 সেকেন্ড বাকি আছে। দ্য স্টেটসম্যান হ্যাজ দ্য লার্জেস্ট সার্কুলেশন অফ অল ইংলিশ ডিটেলস। বলতে বলতে কিন্তু সময় শেষ। এর থেকে সহজ মনে হয় আজকের ক্লাসে আর কোনো কিছু ছিল না, একদম বাচ্চাদের জিনিস, একদম বাচ্চাদের জিনিস। হ্যাজ দ্য লার্জার, দেখো যখন আমাদের দা ব্যবহার করতে হচ্ছে,
যখন আমরা দা ব্যবহার করছি, দাটা আমরা কোন ডিগ্রির জন্য ব্যবহার করছি? সুপারলেটিভ ডিগ্রির জন্য। লার্জারটা কি সুপারলেটিভ ডিগ্রি? না। কোন ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি। তাহলে সুপারলেটিভে কি হয়ে যাবে? লার্জেস্ট হয়ে যাবে। এইবার স্বাভাবিকভাবে মনে প্রশ্ন আসতে পারে, স্যার আমি লার্জারটাকে লার্জার রাখি না, আমি এখানে দাটাকে রিমুভ করে দিই, হবে না। তুমি একটু সেন্টেন্সের লাস্ট পার্টটায় চলে আসো, অফ অল ইংলিশ ডিটেলস, সবার ইংলিশ ডিটেলসের মধ্যে, অর্থাৎ কিন্তু তুলনা কিন্তু সবার মধ্যে হচ্ছে। তো স্বাভাবিকভাবে এটাকে কিন্তু আমি কম্পারেটিভ করতে পারবো না, এটাকে আমার সুপারলেটিভই করতে হবে। তো দ্য স্টেটসম্যান হ্যাজ দ্য লার্জেস্ট সার্কুলেশন অফ অল ইংলিশ ডিটেলস। আশা করছি ক্লিয়ার হয়েছে। আজকে ছিল আমাদের এই পর্যন্ত ক্লাস, এবং ক্লাসের শেষে আরো একবার তোমাদেরকে ইনফরমেশন দিয়ে রাখি, তো যে কোর্সটার কথা তোমাদেরকে বললাম প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু ইন ডিটেলস আলোচনা করা হয়েছে। যদি মনে হয় ইংলিশ নিয়ে কোনো রকমের কোনো সমস্যা আছে, কোনো রকমের হেজিটেট না করে ওখান থেকে কোর্সটা পারচেস করে নাও। ফুল ভিডিও, ফুল স্টাডি ম্যাটেরিয়াল এবং আনলিমিটেড মক টেস্ট পেয়ে যাবে। এবং আজকের ক্লাসে কার কত স্কোর আসলো এটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করো, এবং ইন ফিউচার যদি পার্টিকুলার কোনো টপিকের উপরে মনে হয় কোনো কিছু ক্লাস দরকার সেটাও কিন্তু মেনশন করতে ভুলো না। নেক্সট দিন আরো একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।